হ্যালো বন্ধুরা, দোলের পরের দিনের মার্কেট মানে আজকের মার্কেট কিন্তু খুব একটা খারাপ ছিল না। আজকে নিফটি ফিফটি দেখুন 0.50% আপ, নিফটি ব্যাংক হচ্ছে 0.61% আপ। মানে দুটো মেন ইন্ডেক্সে কিন্তু আমাদের ভালো রকমই পজিটিভিটি আজকে দেখিয়েছে। আমার যে ইন্ডেক্স এখানে লাগানো থাকে, হয়তো সবগুলো ইন্ডেক্স নয়, যেমন নিফটি 20, ব্যাংক 20, আইটি 20, ফার্মা 20, মানে ইটিএফগুলো লাগানো আছে। তো যাই ইটিএফ বা ইন্ডেক্সগুলো আমার এখানে লাগানো থাকে প্রত্যেক দিনই, সেগুলোর মধ্যে বেশিরভাগই দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু গ্রিন। যেগুলো রেড সেগুলো কিন্তু সামান্য পরিমাণ রেড। ফর এক্সাম্পল পিএসইউ ব্যাংক বিজ যেটা, সেটা হচ্ছে 0.25% ডাউন মাত্র। নিফটি এফএমসিজি দেখুন 0.20% ডাউন। তাছাড়া অয়েল অ্যান্ড গ্যাস -0.05%, মানে একেবারে নিউট্রাল বললেই চলে। এগুলো কিন্তু খুব একটা কোনোটাই নেগেটিভ নয়। তো এখান থেকে একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি আমরা যে মার্কেটে কিন্তু মোটামুটি একটা পজিটিভ ভাইব বজায় রয়েছে। তাছাড়া আপনি যদি লাস্ট দুদিন বা 3 দিনের দেখেন, তাহলে কিন্তু সেখানেও একটা পজিটিভ ভাইব দেখতে পাবেন। আর এই ধরনের সময় আমাদের মনে যেটা প্রশ্ন আসে যে তাহলে কি বুলরা মার্কেটে ফিরে এলো, বা বিয়াররা কি বুলের কাছে আত্মসমর্পণ করলো? তো এ ধরনের প্রশ্ন মনে আসা একেবারেই স্বাভাবিক এই ধরনের মুহূর্তে, যেখানে অনেক দিন পতনের পর কিন্তু মার্কেটে একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তো বুলরা ফিরে এলো কিনা এটা নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও। এ ধরনের মার্কেট অ্যানালাইসিসের টপিক যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাকে এখনই লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আপনি সঠিক সময়ে পেয়ে যেতে পারেন। তো বুলরা মার্কেটে ফিরলো কিনা এটা আমরা বিভিন্ন উপায়ে দেখে নেব। ফর এক্সাম্পল, আমরা প্রথমে টেকনিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করব যে বুলরা মার্কেটে ফিরছে কিনা। তার মানে কি? তার মানে টেকনিক্যাল যে সেট এখন তৈরি হচ্ছে মার্কেটে, মেনলি আমরা যে বড় বড় ইন্ডেক্স সেগুলোর মধ্যে দেখে নেব যে সেখানে যে টেকনিক্যাল সেট তৈরি হচ্ছে সেটা বুলরা আসার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা। এরপরে আমরা ওয়ার্ল্ডের মার্কেট দেখে নেব যে সেখানে কিছু পজিটিভিটি পাচ্ছে কিনা। তার কারণ হচ্ছে যদি বুলরা ফিরে আসেও কেবলমাত্র যে আমাদের ইন্ডিয়াতে কিনতে আসবে বুলরা, সেটা কিন্তু নয়। সুতরাং ওভারঅল একটা যদি আমরা মার্কেটের দিকে তাকাই, সেখান থেকে একটা আমরা মোটামুটি ইঙ্গিত পাবো। এছাড়াও শুধু পজিটিভ নয়, আমরা নেগেটিভিটি কিছু আছে কিনা মার্কেটে সেগুলোও কিন্তু চেক করে দেখব। কারণ শুধু যদি আমরা পজিটিভ দেখতে চাই, তাহলে কিন্তু সেটা আমরা কিছুটা বায়াসড ওয়েতে মার্কেটকে দেখছি। সুতরাং আমরা একটা নিউট্রাল ওয়েতে দেখব। যেগুলো পজিটিভ হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব, কিন্তু যদি কিছু কিছু নেগেটিভ হচ্ছে সেগুলোও আমরা আলোচনা করব। আর ভিডিওতে আমার যে পার্সোনাল মতামত সেটাও কিন্তু আপনি এই ভিডিও পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন। তো প্রথমে যদি টেকনিক্যালি দেখতে চাই নিফটি ফিফটি, ফর এক্সাম্পল আমি জাস্ট 1 ডে চার্টে যাব, মানে আজকের যেটা চার্ট, মানে 5 মিনিটস ক্যান্ডেলের চার্ট। তো সেটাতে দেখতে পাচ্ছেন একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে কি যে 200 ডেজ ইএমএ এবং পিভট লাইন এই দুটোর কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। আজকে সকাল সকাল বুঝতেই পারছেন একদম আর্লি মর্নিংয়ে একটা রকেট দিয়েছিল। সেই রকেট হয়তো সামলাতে পারেনি, এখানে ধরুন 22,550কে কিন্তু পার করে চলে গেছিলো। আমার যেটা টেকনিক্যালি এখানে মনে হয় যে 22,550-এর ওপরে গিয়ে ক্লোজিং হয়তো খুবই ভালো হতো, যেটা হয়তো অনেকের মুখে শুনে থাকবেন। কিন্তু আমার মনে হয় যে 22,500-র যে উপরে ক্লোজিং, সেটা কিন্তু একটা যথেষ্ট মানে স্ট্রং ক্লোজিং আমি বলবো, মানে টেকনিক্যালি বলতে গেলে। এবার এটা হচ্ছে শর্ট টার্মের। একটু যদি আপনি চারটার দিকে ভালো করে তাকান, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গায় দেখুন, এই জায়গাতে বিশেষ করে এই যে একটা একদম ন্যারো একটা পিভট দেখতে পাচ্ছেন, তো এইটাই হচ্ছে কি এটাতেই অ্যাকচুয়ালি মার্কেটটা রিভার্স হয়েছিল। এখানে দেখুন একটা সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে নিচের দিকে আসছে, তারপরে এই জায়গাতেই এরপরেই কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভিটিটা শুরু হয়েছিল, এবং সেখান থেকে দেখুন মানে পিভটের ওপরে ক্লোজিং দিয়েছিল, সেটাকে আমি কিন্তু পজিটিভিটি বলছি। তো পিভটের ওপরে ক্লোজিং দেওয়ার পরে কিন্তু দেখুন মার্কেট কিন্তু রকেট হয়ে গেছে একেবারে, এবং এখান পর্যন্ত এসেছে। তারপরে আবার একটা ন্যারো পিভটের নিচে এসে ক্লোজিং দেয়, আর সেখান থেকে কিন্তু মার্কেটে আবার উইকনেস কিছুটা শুরু হয়। তো তারপরে এই প্রথমবার মানে ধরুন আজকে একটা ক্লিয়ারলি সারাদিন কিন্তু মার্কেট দেখতে পাচ্ছেন যে পিভটের ওপরেই ছিল। হয়তো 200 ডেজ ইএমএ যেটা, মানে এই যে লাইনটা, এখানে হয়তো কিছুটা ব্রেক করার চেষ্টা করেছে, এখানে তো নয়, এই জায়গাতে কিছুটা ব্রেক করে নিচে আসার চেষ্টা করেছে অবশ্যই, কিন্তু সেটা পিভটকে ব্রেক করে নিচে যেতে পারেনি। এবং তারপরে তো অবশ্যই 200 ডেজ ইএমএ এবং পিভট দুটোর ওপরে গিয়েই কিন্তু একটা দারুণ ক্লোজিং দিয়েছে, এরকম একটা ক্লিন জায়গায়। এটা আমরা কিসের আলোচনা করছি? এটা হচ্ছে নিফটি ফিফটির আলোচনা করছি। আমি একটু বড় করে নিচ্ছি ব্যাপারটাকে। তো এখানে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে হয়তো টেকনিক্যালি একটা পজিটিভিটি মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি নিফটি ফিফটির কথা বলছি। এবার যদি আপনি মিড ক্যাপ স্মল ক্যাপ দেখতে চান, তার কারণ হচ্ছে আমরা তো মিড ক্যাপ স্মল ক্যাপেই বেশি বিশ্বাসী। তো সেখানে অবশ্যই আমরা দেখতে চাইবো যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কী হচ্ছে। তো আমি লাগাচ্ছি নিফটি মিড ক্যাপ 100। তো সারপ্রাইজিংলি আপনি এখানেও একটা সিমিলার প্যাটার্ন লক্ষ্য করবেন। দেখুন আজকে আর্লি মর্নিং পুরো রকেট, তারপরে কিন্তু ব্রেক করার চেষ্টা হয়েছে, কিন্তু ব্রেক করতে পারেনি। শেষে গিয়ে কি হয়েছে, ভালো রকমই ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো নিফটি মিড ক্যাপ 100 এটা আপাতভাবে আপনার মনে হতে পারে যে এটাই হয়তো নিফটি ফিফটি চার্ট, সেটা কিন্তু নয়। এগুলো আজকে মোটামুটি একই রকমের কিন্তু মুভমেন্ট দিয়েছে। এরপরে আমি যদি স্মল ক্যাপেও যাই, তাহলে নিফটি স্মল
ক্যাপ 50 বা আমি 100 দেখে নেব। এখানে দেখুন একই ধরনের কিন্তু একটা পিকচার, তবে কি শেষের দিকে যেটা হয়েছে কি, শেষের দিকে নিফটি স্মল ক্যাপ 100 কিন্তু এই 200 ডেজ ইএমের ওপরে গিয়ে ক্লোজিং দিতে পারেনি, সেটা কিন্তু কিছুটা নিচে এসে পিভট লাইনের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং পিভট লাইনকে কিন্তু দারুণভাবে রেসপেক্ট করেছে। দেখুন এখানে এসেছে পিভট লাইনে আটকেছে, এখানে এসেছে পিভটে আটকেছে, এখানেও তাই আর এখানেও কিন্তু তাই। তো এ ধরনের টেকনিক্যাল সেট আপ আমরা তিনটের মধ্যেই দেখলাম, কিন্তু নিফটি 50 দেখলাম লার্জ ক্যাপের জন্য, স্মল ক্যাপ 100 দেখলাম এবং কিন্তু মিড ক্যাপ 100ও দেখলাম। তো এখান থেকে প্রত্যেকটাতেই বুঝতে পারছেন যে নিচে একটা পিভট তৈরি হচ্ছে এবং তার ওপরে গিয়ে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। তো সে কারণে এই তিনটেই কিন্তু টেকনিক্যালি পজিটিভ এবং তিনটে একসঙ্গে টেকনিক্যালি পজিটিভ। সেটা হয়তো কোথাও ইঙ্গিত দিচ্ছে যে বুলরা হয়তো কিছুটা হলেও কেনাকাটা করছে বা কেনাকাটা শুরু করছে বলা চলে। এই একটু ছোট্ট টেকনিক্যাল দেখে নেওয়ার পরে আমরা একটু ওয়ার্ল্ড মার্কেট দেখতে চাই, বিশেষ করে এশিয়ান মার্কেট এবং ইউএসের মার্কেট। তো এই ওয়ার্ল্ড মার্কেট থেকে কোনো ধরনের কোনো ইঙ্গিত পাচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের একটু খতিয়ে দেখা দরকার আছে। তো প্রথমেই আমি যেখানে যেতে চাই সেটা হচ্ছে এশিয়ান মার্কেট, আর তাদের মধ্যে প্রথম হচ্ছে নিকি দেখুন আজকেই ওয়ান ডে 0.93% আপ। ঠিক আছে, এখানে আমি আরেকটা জিনিস ভালো করে দেখাতে চাই। ফর এক্সাম্পল আমি 1 মান্থে যেতে চাই, তাহলে 1 মান্থে কী দেখতে পাচ্ছেন যে নেগেটিভ। ঠিক আছে, তো 1 মান্থে যেটা নেগেটিভ সেটা কিন্তু 5 ডেজে যদি যান পজিটিভ এবং 1 ডেতে তো অবশ্যই মানে আজকে পজিটিভ ছিল। এর মানে কি, এর মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 1 মাস ধরে যে পতনটা হয়েছিল, এবং আপনি চার্টেও দেখুন নিকির 1 মাস ধরে যে পতনটা হয়েছিল সেটা কিন্তু কিছুটা হলেও মানে রিকভারি করে কিন্তু পজিটিভের দিকে আসছে। সে কারণেই 1 মান্থের চার্টে যেটা নেগেটিভ এখানে দেখুন 4.54% নেগেটিভ, সেটা কিন্তু আপনি যদি শর্ট টার্মে আসেন মানে 1 ডে বা 5 ডে, মানে 5 ডেটাই দেখা উচিত, বা 1 ডে যদি আপনি দেখেন এটা আজকের কেবলমাত্র, সে কারণে 5 ডেটাই দেখুন। 5 ডেটা দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন যে পজিটিভ। সুতরাং 1 মান্থে যেটা নেগেটিভ সেটা কিন্তু ভরপাই 5 ডেতে হয়ে আসার একটা চেষ্টা চলছে নিকির মধ্যে। এবার হ্যাংসেং দেখুন, হ্যাংসেং হচ্ছে আজকে 0.77% আপ, মানে আজকে কিন্তু বেশিরভাগই পজিটিভ দেখতে পাচ্ছেন। এবার কি হ্যাংসেংয়ের ক্ষেত্রে আপনি কেবলমাত্র পজিটিভ আর পজিটিভই দেখতে পাবেন, এখানে কিন্তু নেগেটিভ এসে যে আবার পজিটিভের দিকে যাচ্ছে সেটা কিন্তু নয়। তার কারণ কি, এটা একটু পরে বুঝতে পারবেন যে 5 ডে দেখুন 3.74% আপ, এখানে 1 মান্থ দেখুন 6.76% আপ, 6 মান্থস দেখুন 36% আপ, বুঝতে পারছেন। তো 1 ইয়ার দেখুন এখানে 44% আপ। সুতরাং হ্যাংসেং যেটা সেটা কিন্তু একদম পজিটিভ টেরিটরিতে আছে, আমাদের মতো মার্কেটের মতো মানে নিচে আজ এসে তারপরে পজিটিভিটি দেখাচ্ছে সেটা কিন্তু নয়। তো হ্যাংসেং থেকে ওই যে রিভার্সালটা সেটা কিন্তু খুব একটা বোঝা যাবে না। তবে হ্যাংসেং কিন্তু এটা বলছে না যে এশিয়ান মার্কেট নেগেটিভ, হ্যাংসেং কিন্তু এটাই বলছে যে কেবলমাত্র পজিটিভ পজিটিভ আর পজিটিভ প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখতে পেলেন। এরপরে যাব কোথায়, কসপিতে। তো কসপি এগেন আজকে কিন্তু 1.73% আপ, মানে ভাবতে পারছেন আজকেই কিন্তু রকেট হয়ে গেছে। তবে 5 ডে যদি আপনি দেখেন 3.74% আপ, আর 1 মান্থে দেখুন 0.01%। এর মানে কি 0.01% 1 মান্থে, মানে 1 মান্থে নিশ্চয়ই কোনো ভালো রকমের ফল হয়েছিল। তো এখানে ফলটা দেখতেও পাচ্ছেন যে এরকম একটা জায়গায় চলে গেছিলো, তারপরে আবার কিন্তু ফিরে আসার চেষ্টা চলছে। এর মানে কি, যেটা রিসেন্ট টাইমে কসপিতে যে নেগেটিভিটিটা ছিল সেটা কিন্তু ট্রান্সফার হয়ে এখন পজিটিভিটির দিকেই কিন্তু ঘুরছে কসপি। সুতরাং সেখানেও একটা পজিটিভ ইন্ডিকেশন আপনি পাচ্ছেন। এরপরে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে সাংহাই কম্পোজিট। তো ওয়ান ডে হচ্ছে 0.19% আপ, এখানে বুঝতেই পারছেন আজকে পজিটিভ ছিল। 5 ডে দেখুন, 5 ডে হচ্ছে 2.72, 1 মান্থ দেখুন 1 পয়েন্ট হচ্ছে 2.09। তো মোটামুটি 1 মান্থ 5 ডেজ এবং 1 ডে প্রত্যেকটাতেই পজিটিভ দেখাচ্ছে। সুতরাং এখানেও কিন্তু একটা পজিটিভিটি বজায় রয়েছে। তো এদের সঙ্গে নিফটির পার্থক্যটা কোথায়, আমাদের মার্কেটের পার্থক্যটা কোথায়, এটা বললেই কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কী বলতে চাইছি। আজকে 1 ডে দেখুন 0.50% আপ, যেটা আমরা আগেও দেখলাম। 5 ডে দেখুন এটা হচ্ছে 0.65% আপ, নেগেটিভ নয় কিন্তু 1 মাস যদি আপনি দেখেন তাহলে হচ্ছে -2%, মানে নেগেটিভ দেখতে পেলেন। আর যদি 6 মাস দেখতে চান তাহলে কিন্তু সেটা প্রায় 11.5% মতো। সুতরাং লং টার্মে যে নেগেটিভ একটা ট্রেন্ড চলছিল আমাদের মার্কেটে সেটা কিন্তু ধীরে ধীরে কোথাও না কোথাও খতম হয়ে আসার চেষ্টা করছে। যেমন 1 মান্থ যদি আমরা দেখি, যত কাছে আসছি আমরা তত কিন্তু নেগেটিভিটিটা কমছে। আর 5 ডেজ দেখলে কিন্তু পজিটিভ, আর 1 ডে তো অবশ্যই পজিটিভ। সুতরাং বুঝতে পারলেন যে 6 মান্থসের যে একটা নেগেটিভ ট্রেন্ড ছিল সেটা কোথাও না কোথাও একটা শেষ হওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবার আপনি যদি অবশ্যই আমেরিকা মার্কেট দেখতে চাইবেন, আমেরিকান মার্কেট যদি দেখতে চাই সেখানে ছবিটা কীরকম আমি একটু রিলোড করে নিতে চাই। এখানে আজকে 0.16% ডাউন, মানে একেবারেই সামান্য ডাউন বলতে পারেন। 5 ডেজে দেখুন, 5 ডেজ হচ্ছে 1.38% আপ, মানে পজিটিভ, নেগেটিভ তো নয়। কিন্তু 1 মান্থ যদি দেখেন তাহলেও সেখানে দেখতে পাচ্ছেন যে 11% মতো ডাউন। আবারও এটা কি বলছে, যেটা ন্যাসড্যাক 100, এটা বলছে যে আমরা 1 মাস ধরে যদি আপনি দেখেন তাহলে কিন্তু আমরা পড়েছি, কিন্তু যখনই আপনি কাছাকাছি চলে আসছেন 5 ডে বা 1 ডে, সেখানে কিন্তু আমরা একটা ব্যাক করে আসার ইঙ্গিত দেখতে পাচ্ছি।
এরপরে যদি ডাও দেখেন, ডাও দেখুন এখানে 1 মান্থ যেটা সেটা হচ্ছে -6.5% মতো মোটামুটি ডাউন। 5 ডেজ দেখুন সেটা হচ্ছে 0.37, মানে নেগেটিভিটিটা কমে এলো। 1 ডে দেখুন সেটা হচ্ছে আপ। সুতরাং এই যে 1 মান্থের ট্রেন্ড সেটাও কিন্তু এখানে একটা পজিটিভ হওয়ার দিকেই কিন্তু আছে, মানে নেগেটিভিটিটা অনেকটাই কমে এসেছে, মাত্র 0.37%। তো এগুলো একটা কোথাও না কোথাও ইঙ্গিত দিচ্ছে, প্রত্যেকটা আমি এতগুলো ইন্ডেক্স আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু কোথাও না কোথাও ইঙ্গিত দিচ্ছে যে নেগেটিভ যে ট্রেন্ডটা ছিল সেটা কিন্তু কিছুটা না কিছুটা রিভার্সাল করে ব্যাক করে পজিটিভ হওয়ার বা গ্রিন হওয়ার দিকেই কিন্তু চেষ্টা চালাচ্ছে। তো এখনও পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সব পজিটিভ, কিন্তু এর কিছু নেগেটিভ সাইডও আছে। ফর এক্সাম্পল আপনাকে আবার আমি চার্টে নিয়ে যেতে চাই এবং নেগেটিভ সাইডটা দেখাতে চাই। যেমন আমরা এখন স্মল ক্যাপ থেকেই শুরু করছি, ঠিক আছে? তো স্মল ক্যাপে আমি কি করব, এটা একদম 5 মিনিটসের ক্যান্ডেলের ছিল, দেখতে পাচ্ছেন 5 মিনিটস ক্যান্ডেল। আমি এখানে জাস্ট 3 মান্থস বা 6 মান্থস দেখাতে চাইছি, ঠিক আছে? তো 6 মান্থস মানে কি, এখানে কিন্তু ডে ক্যান্ডেল, এর মানে কি প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনকে রিপ্রেজেন্ট করছে। তো বুঝতেই পারছেন কোথা থেকে আমরা এখানে ফিরে এসেছি, গিয়ে এরকম একটা জায়গায় গিয়ে ফিরে আসছি 19,750 ধরে নিন। তো সেখান থেকে কিন্তু ফিরে আসছি। এবার কি এখানে যদি আপনি পিভট প্যাটার্ন দেখেন তাহলে ঘটনাটা কি হচ্ছে, পিভট প্যাটার্নে দেখতে পাচ্ছেন যে পিভটের নিচে নিচেই তো আছে, এবং এখানে শেষমেশ দেখুন যেটা ধরুন মার্চের মোটামুটি প্রথম দিকটায় 7, 6, 7 বা এটা হচ্ছে 10, এই দিকটায় কিন্তু কিছুটা হলেও পিভটকে টাচ করেছে, টাচ করে কিন্তু আবার ব্যাক করে আসছে, যেটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয় বলে আমি মনে করি। কারণ 1 ডে ক্যান্ডেলে কিন্তু আমাদেরকে অবশ্যই অ্যানালিসিস করে দেখা দরকার। আর সেখানে যদি দেখেন বুঝতেই পারছেন যে এখানে কিন্তু পিভটের ওপরে গিয়ে ট্রেন্ড রিভার্সালের কোনো কিন্তু আমি সংকেত দেখতে পাচ্ছি না। তার কারণ এখানে দেখুন গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড, প্রত্যেকটা জায়গাতে এই যে হাইগুলো মানে প্রিভিয়াস যে হাইগুলো কোথাও কিন্তু ব্রেক করছে না। আর প্রিভিয়াস হাই ব্রেক করতে পারছে না মানে কোথাও না কোথাও একটা নেগেটিভিটি কিন্তু আছেই। এটা আমরা দেখে নিলাম স্মল ক্যাপ। এবার দেখতে চাইছি যে মিড ক্যাপ। মিড ক্যাপ যদি দেখেন নিফটি মিড ক্যাপ 100, সেখানেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছেন। আগের যে হাই সেগুলো কিন্তু কোনোভাবেই ব্রেক হচ্ছে না। এই হাই ব্রেক হচ্ছে না এটার দ্বারা, এই হাই যে এটা ব্রেক হচ্ছে না এর দ্বারা, এটা তো ব্রেক করছেই না বা এটাকে ব্রেক করছে না। আবারও নেগেটিভিটি একটা দেখতে পাচ্ছি। এটা গেল মিড ক্যাপ। আমরা যদি নিফটি 50ও দেখতে চাই, একেবারে নিফটি 50, সেখানে একই জিনিস দেখতে পাবেন। কোনোভাবেই কিন্তু আগের যে হাই সেটা কিন্তু ব্রেক হচ্ছে না এবং এখানে পিভটের নিচেই কিন্তু মার্কেট আছে। এখন এই যে টেকনিক্যাল যে অ্যানালিসিসটা আমরা করলাম এখানের পরিপ্রেক্ষিতে আমি আমার যেটা কমেন্ট সেটা আমি বলে দিতে চাই, তারপরে আমরা অন্য টপিকে এগোবো। তো এখানে আমার যেটা মতামত, এই যে প্রত্যেকটা 3টে জায়গাতে দেখলেন, মানে 3টে মেন ইন্ডেক্স নিফটি 50, নিফটি মিড ক্যাপ আর নিফটি স্মল ক্যাপ। তো এখানে এই যে পিভট লাইনগুলো, এই পিভট লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে, মানে আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করি। তো সেখান থেকে আমার যেটা ধারণা যে আমি কখন মানে গ্রিডি হব, আমি গ্রিডি হব তখনই যখন এ ধরনের কোনো পিভটকে ভেঙে ওপরে গিয়ে মার্কেট ক্লোজিং দেবে। সেটা নিফটি 50 হোক, মিড ক্যাপ হোক, স্মল ক্যাপ হোক, কোনোটা যদি ভেঙে গিয়ে ওপরে গিয়ে ক্লোজিং দেয় তখন কিন্তু আমি কিছুটা হলে হয়তো গ্রিডি হব। এবার কিছু আরও নেগেটিভ পয়েন্ট যেটা আপনি হয়তো একটু মার্কেট অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন, যেমন হচ্ছে এফআইআই সবাই বলছিল যে কমে আসছে। আজকে কি পরিমাণ সেল হয়েছে দেখুন, 17 তারিখ 4,500 কোটির মতো, যেটা আপনি এখানে জাস্ট কম্পেয়ার করুন, পুরো মার্চ মাস কম্পেয়ার করুন। এখানে মার্চ 3 এটা হচ্ছে 4,700 মতো, কাছাকাছি এই অ্যামাউন্টের সেলিং হয়েছে, যেটা কিন্তু আগে কখনো হয়নি। সেজন্য কিন্তু সবাই ভেবেছিল কি যে হ্যাঁ এফআইআই কিন্তু মার্কেটে সেলিং কম করে দিচ্ছে, সেটা কিন্তু নয়। 3,400, 2,800, 2,300 এই প্রত্যেকটা ফিগারের থেকে কিন্তু আজকে 17ই মার্চ কিন্তু সব থেকে বেশি হয়েছে এই লাস্ট ধরুন প্রায় 10 বা 12 দিন বা 15 দিন মতো। সুতরাং বুঝতেই পারছেন যে এফআইআই যেটা কমে এসেছিল, অনেকে বলছিল যে হ্যাঁ মোমেন্টাম হয়তো বিক্রির কমে আসছে, সেটা কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা এটা যথেষ্ট বড় পরিমাণে কিন্তু সেলিং আজকে হয়েছে। আরও কিছু নিউজ আছে যেটা আপনাকে অবশ্যই দেখাতে চাই। তাদের মধ্যে একটা হচ্ছে এটা, আনলাইক চায়না অ্যাজ অপটিমিস্ট সেল ইন্ডিয়া স্টোরি, অশ্বথ দামোদরন হ্যাজ এ ওয়ার্নিং। তো কে এই ব্যক্তি অশ্বথ দামোদরন? ইনাকে খুঁজে পাওয়া খুব একটা ডিফিকাল্ট না, ইনার কিন্তু উইকিপিডিয়া পেজও আছে, দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কুল অফ বিজনেস একটা আছে, স্টার্ন স্কুল অফ বিজনেস, সেখানে কিন্তু প্রফেসর, ঠিক আছে। ইনাকে অনেকদিন ধরেই অনেকে হয়তো শুনেছেন, ইনার নাম নতুন কিছু না, ইনি হঠাৎ করে মার্কেটে কোথাও থেকে বেরিয়ে চলে এসেছেন সেটা না, উনি অনেক ধরে মার্কেটে আসছেন। আর ইনাকে কিন্তু ভ্যালুয়েশন গুরু বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যালুয়েশন গুরু মানে ভ্যালুয়েশনের মাস্টার, এই যে দেখুন ভ্যালুয়েশন গুরু অশ্বথ দামোদরন, ঠিক আছে। তো ইনি কি বলেছেন আমি শর্টে বলে দিচ্ছি, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেড, আপনাকে পেড পে করতে হবে যদি এটা পড়তে চান
পুরো, আপনাকে শর্টে বলে দিই। ইনি যেটা বলেছেন যে সবাই কি করে, সবাই মোটামুটি ইন্ডিয়ার গ্রোথ স্টোরি, ইন্ডিয়াকে থামানো যাবে না, এই ধরনের কথাগুলো কিন্তু বলে থাকে। ইনি বলেছেন যে সেটা কিন্তু নেগেটিভ কিছু উনি বলেননি, কিন্তু সেটা বলছে যে একটু ভেবেচিন্তে বলা দরকার বা এ ধরনের হাইপ থেকে একটু বেঁচে থাকা দরকার। হ্যাঁ, হয়তো ইন্ডিয়া পজিটিভ, কিন্তু যেভাবে মানে মার্কেটে ছড়ানো হয় যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি ইজ ইনট্যাক্ট, হেন তেন অনেক কিছু বলা হয়, সেটাকে উনি বলেছেন একটু কশাসলি নিতে। বলছেন না যে না ইন্ডিয়াতে কিছু লাভ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু উনি বলেছেন যে কশাসলি নিতে, একটু হয়তো হার্ডেলস কিছু আসতে পারে, হয়তো ততটাও স্মুথ না হতে পারে। হ্যাঁ, ইন্ডিয়ার গ্রোথ অবশ্যই আছে, কিন্তু ততটা স্মুথ গ্রোথ হয়তো বা ইউনিফর্ম বা একরোখা গ্রোথ কিন্তু নাও হতে পারে। আরেকটা নিউজ যেটা অবশ্যই আপনাদের দেখাতে চাই, এগুলো কিন্তু কোনো পুরনো নিউজ না, এখানে দেখতে পাচ্ছেন 17ই মার্চ, তাছাড়া যদি আগের নিউজটা দেখতে চান এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 16ই মার্চ, এগুলো কোনো পুরনো নিউজ না। তো ইনি কি বলেছেন, ইনি হচ্ছে নীলেশ শাহ, অনেকেই জানবেন, টিভিতে প্রচুর আসেন। উই এক্সপেক্ট এফআইআই টু কন্টিনিউ টু সেল ফর সাম মোর টাইম। নীলেশ শাহ, ইনিকে বুঝতেই পারছেন, নীলেশ শাহ হচ্ছে কোটাকের যে মিউচুয়াল ফান্ড তার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো ইনাকে বা এই দুজন ব্যক্তিকে কিন্তু আমি কিছুটা মোটামুটি হলেও ফলো করি, তো সে কারণে এই ধরনের কথাগুলোকে কিন্তু আমি ফেলে দিতে পারছি না। তো এই দুজন ব্যক্তি কি বললেন সেগুলো একটু মাথায় রেখে চলবেন। এখন আমার মতামত যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মার্কেটে অবশ্যই মার্কেট নিচের দিকে আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বা হাইলি ভ্যালুড, একদম ওভার ভ্যালুড, এক্সট্রিমলি ওভার ভ্যালুড সেটা কিন্তু নয়। তো মার্কেটের যে ধরনের সেন্টিমেন্ট বা যে ধরনের নিউজ ফ্লো আসছে এগুলো দেখে আমার পার্সোনালি যেটা মনে হয় যে অনেকে মার্কেটে কী চান যে একদম হেভিলি ইনভেস্টেড থাকবেন। আমার পার্সোনালি যেটা মনে হয় যে মার্কেটের এই সময়টা হয়তো হেভিলি ইনভেস্টেড থাকার মতো নয়। হয়তো হ্যাঁ, অনেক পকেট আছে, অনেক সেক্টর আছে বা অনেক স্টক আছে যেগুলোতে আর বেশি হয়তো কারেকশান আসবে না বা নাও আসতে পারে, তবে হয়তো আরও কিছুটা সুযোগ মার্কেট আবার হয়তো একটা সুযোগ দিতে পারে, সেটাই আমি বলছি। তো অবশ্যই পরে যদি সুযোগ দেয় মার্কেট তাহলে কিন্তু সেটা আমি আর ছাড়বো না। তবে এই মুহূর্তে আমার পার্সোনালি যেটা মনে হয় যে ফর এক্সাম্পল অনেকে কি হয় যে 100% ইনভেস্টেড থাকতে চান বা অ্যাগ্রেসিভ বাইং করতে চান। আমার মনে হয় এই যে সময়টা এটা কিন্তু অ্যাগ্রেসিভ বাইংয়ের সময় হয়তো নয়। এবার কারো যদি অবশ্যই মানে স্টক বা কোনো সেক্টর ভালো লাগে অবশ্যই তারা ইনভেস্ট করবে, আমি কাউকে কোনো ধরনের অবশ্যই অ্যাডভাইস দিচ্ছি না, তবে এটা কিন্তু আমি কি করছি বা আমার কি ফিলিং সেটা কিন্তু আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আরেকটা কি হয় যে এই ধরনের মার্কেট যখন অনেক দিন পড়ার পরে একটু পজিটিভ হয়, পজিটিভ ভাইব দেখায়, তখন একটা ফোমো তৈরি হয়। ফোমো মানে কি সেটা আমরা সকলেই জানি, যে ফিয়ার অফ মিসিং আউট, মানে মনে হচ্ছে যে এই তো মার্কেট আবার দৌড়ে যাবে, এই যে নিচে এত নিচে যদি দৌড়তে পারি তাহলে অনেক পয়সা হবে, যদি মার্কেট দৌড়ে যায় বা দৌড়ে নেয় তাহলে কিন্তু আমরা যদি এখন টাকাটা না রাখি আমরা প্রফিটটা আর নিতে পারবো না। তো সেই ফোমো থেকেও ফোমো বাইং আসে, এ ধরনের অনেক কিছুই কিন্তু মার্কেটে হয়। তো সে কারণে আপনাদের যদি কোনো স্টক বা সেক্টর ভালো লাগে তাহলে সেখানে আপনারা একটু ফোকাস করতে পারেন। তাছাড়া মার্কেটে ইনভেস্টমেন্টের সময় অবশ্যই ভ্যালুয়েশন দেখে নেবেন, আর কিছু নিউজ যেমন এই ধরনের যে নিউজগুলো আসছে এই নিউজ আর যে অসৎ দামোদরন এই নিউজ, এইগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন।